আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। 11+ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি 2022 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 3। তো তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আচ্ছা, সবাই একটু জয়েন করে ফেলো। হ্যাঁ, সবাই একটু জয়েন করে ফেলো। সবাই একটু জয়েন করে ফেলো। হ্যাঁ, প্রথমে কাজ হচ্ছে তোমাদের, আমরা হচ্ছে আজকে ঢাকা বোর্ড 2015 সাল অঙ্কটা করব। তোমরা এই অঙ্কটা বের করে নাও, আর যাদের কাছে নেই তারা আমি তো আগে তোমাদের বলে দিয়েছি যে পিক থেকে, গ্রুপের পিক থেকে প্রশ্নটা কালেকশন করে নাও। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের প্রথম কাজ হচ্ছে ক্লাসটা অবশ্যই তোমাদের প্রোফাইলে শেয়ার করে দিবা, এবং যে যেখানে পারো এখানে শেয়ার করে দাও একটু। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। রিপাক্তার ওয়ালাইকুম আসসালাম। পূজা চক্রবর্তী নমস্কার। সামি ওয়ালাইকুম আসসালাম। সামি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লেখা কথা ক্লিয়ার কিনা দেখো তো। তাইফাত ওয়ালাইকুম আসসালাম। ঈশনদেব নমস্কার ভাইয়া। রাকিবুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই দেখো, আজকে হচ্ছে আমাদের এইচএসসি 2022 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চ্যাপ্টার 6 থেকে আমাদের আরও আগে 2টা ক্লাস গেছে। আজকে আমরা করবো হচ্ছে ক্লাস 3 ঢাকা বোর্ড 2015 সাল। আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। আরও 2টা ক্লাস আমি নিব, কারণ তোমাদের ওই যে মোট লাভ নিট লাভ নিয়ে কিছু ঝামেলা থাকে। এই অঙ্কটা নিয়ে আমরা 2টা ক্লাস করবো আরও, ঠিক আছে। হানিফ মাহমুদ ওয়ালাইকুম আসসালাম। রাফসান, হ্যাঁ, গোপাল দাস নমস্কার ভাইয়া। সায়াম চৌধুরী ওয়ালাইকুম আসসালাম। দিয়া ওয়ালাইকুম আসসালাম। রাফসান ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ গোপাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, এখন তোমরা সবাই প্রশ্নটা একটু বের করে রাখো। সবাই একটু প্রশ্নটা বের করে রাখো। আর মূল কথা হচ্ছে, প্রশ্নটা যদি সামনে না থাকে আসলে ক্লাস করার মানে ওরকম একটা থাকে না, ইমেজ মনের মধ্যে তৈরি হয় না। তারপরেও তোমরা এটা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করো। এমডি শাকিল আহমেদ, সালাম নিয়ন ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, নিসাবুল ইসলাম জিসাদ ছাই। আচ্ছা, তোমরা তোমাদের সহপাঠীদের একটু মেনশন করে দাও। সবাই ক্লাসটা একটু শেয়ার করে একটু মেনশন করে দাও। আমরা কিন্তু লাইভ শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। আমরা আজকে করবো হচ্ছে ঢাকা বোর্ড 2015 সাল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালে আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম। আমার এসএসসি পরীক্ষা হচ্ছে ঢাকা 2015 সালে। তোমরা সবাই একটু মেনশন করে দাও, একটু সবাইকে শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করে দাও। এইচএসসি 2015 সালে আমি পরীক্ষা দিয়েছি, বুঝছো? তার মানে বুঝতে হবে এই প্রশ্নটা কিন্তু আমি পরীক্ষায় দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা, সাদিয়া নিসাদ ওয়ালাইকুম আসসালাম। মেহরাজ আরবিন আদর ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা নিজ নিজ প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে দিয়ে দাও। তারপর হচ্ছে তোমাদের যখন লাইভটা শেষ হবে ক্লাসটা ডিলিট করে দিও। আর লাইভ ওয়াচ তো দিনে দিনে আরও বাড়ার কথা। আজকে তোমাদের 7 নাম্বার ক্লাস মনে হয় নাকি? হ্যাঁ, 7 নাম্বার ক্লাস। এই দিনে তো কিছু স্টুডেন্টস বাড়ার কথা। দেখো, আমি প্রতিদিন একই কাপড় একই ড্রেস পরে আসতেছি, কারণ এখানে এই যে বুট, এই বুটের মধ্যে কালো কাপড় না পরলে হয় না। আবদুল্লাহ বিন শামিম ওয়ালাইকুম আসসালাম। এমডি সায়েম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুক্তা গুপ্তা নমস্কার। আচ্ছা, সবাই একটু নাদিয়া নিসাদ কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যেহেতু ক্লাস করতেছো। আর একটা কথা হচ্ছে, তোমরা আগে এখানে আমাদের সময় কিন্তু প্রায় হয়ে গেছে 4 মিনিট। এখানে আমাদের আমি যে ম্যাটটা বলেছিলাম, সবাই কি ম্যাটটা বের করেছি কিনা একটু ওকে লিখে দাও। আর সবাই ক্লাসটা শেয়ার করেছি কিনা একটু শেয়ার ডান লিখে দাও। সবাই একটু ওকে লিখে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আমি যদি তোমাদের জন্য একটু কষ্ট করতে পারি, তোমরা সাধারণ আমার জন্য একটু শেয়ার করতে পারবো না? এটা তো হয় না, ঠিক আছে। মোহাম্মদ রাকিব হোসেন ওয়ালাইকুম আসসালাম। সাইদুল ইসলাম ইমন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এটা আমি করেছি, হ্যাঁ। FMS ফাহমিদা করেছো, থ্যাংক ইউ বোঝার জন্য। দেখো, আজকে যে অঙ্কটা করে ফেলেছো ফারজান হোসেন ওয়ালাইকুম আসসালাম। যারাই অঙ্কটা করে ফেলছো বা সহজ মনে হয়, হ্যাঁ, যদি কিছু ইনফরমেশন তোমার জানার থাকে অবশ্যই এখান থেকে জানতে পারবে।
ওকে, সবাই তাহলে বইটা বের করে ফেলেছো। আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখতে পারবো না, কারণ এই মোবাইল থেকে কিন্তু আমার প্রশ্নটা পড়তে হবে। আমি অবশ্যই তোমরা আমি যখন কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবা, ঠিক আছে? সবাই আমার কথাটা বুঝছো? কারণ এই মোবাইল থেকে কিন্তু আমার এখানে বইয়ের মধ্যে নেই প্রশ্নটা, এই মোবাইল থেকে আমি প্রশ্নটা দেখব। এখন আমি যখন বলবো যে তোমরা কমেন্ট করো, দেখি তোমাদের কার কার সমস্যা আছে কিনা, তখন তোমরা কমেন্টে জানাইবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এর আগে কিন্তু কমেন্ট করলে আমি দেখবো না, কারণ আমি কিন্তু এখন প্রশ্নটা দেখব। ওকে, তো আমি নিজে প্রশ্নটা বের করতেছি, দেখি তো কী লেখা আছে। প্রশ্নটা কোথায়? আচ্ছা, এখানে দেখো প্রশ্নটা আমি বের করেছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে খেয়াল করো, ক নাম্বার বলতেছে বিনিয়োজিত মূলধন। ক নাম্বার কি বলতেছে? বিনিয়োজিত মূলধন। দেখো আমাদের হিসাব সমীকরণ কিন্তু এই যে এটা, আমাদের হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ, খেয়াল করো ভালো করে, আমি বিনিয়োজিত মূলধন বুঝে যাচ্ছি, ঠিক আছে? সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। ওকে, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। খেয়াল করো, আমাদের হিসাব সমীকরণ বলতেছে কি? সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন কি কমেন্ট করলে কিন্তু আমি দেখবো না, আমি কিন্তু এখানে দেখতেছি। আচ্ছা, মানে সম্পদ হচ্ছে আমাদের যা হবে তার সমান হচ্ছে দায় প্লাস কি মালিকানা সত্ত্ব হবে। এখন বিনিয়োজিত মূলধন জিনিসটা কি? আমি কিন্তু গত ক্লাসেও বলছি, আজকেও বলতেছি, খুব ভালো করে খেয়াল করো। বিনিয়োজিত মূলধন হচ্ছে আমরা মূলধন বাবদ যে টাকাটা মালিক হয়ে নিজেও বিনিয়োগ করি, এবং যদি কারো কাছ থেকে ধার এনে আমরা যদি সেটা মূলধন হিসেবে বিনিয়োগ করি, সেটাও কিন্তু বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধন জিনিসটা কী বললাম? মালিক পক্ষ যে টাকাটা বিনিয়োগ করবে সেটাও বিনিয়োজিত মূলধন, এবং যদি মালিক পক্ষ অন্য কোনো তৃতীয় পক্ষ কোনো ব্যক্তির কাছ থেকে যদি টাকা এনে মূলধন হিসাবে বিনিয়োগ করে, সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। তাহলে খেয়াল করো এখানে কী দাঁড়াতেছে। তা আমরা জানি এখানে দায় কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে চলতি আর এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, ঠিক আছে? দীর্ঘমেয়াদী। খেয়াল করো, এই যে চলতি দায় আর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দেখো আমরা কিন্তু মানুষের কাছ থেকে টাকা এনে বিনিয়োগ করি, সেটা একমাত্র দীর্ঘমেয়াদী দায়। কারণ আমরা 10% ঋণ কারো কাছ থেকে ঋণ সংগ্রহ করি, ঠিক আছে? অথবা কোনো ঋণপত্র কিনি অথবা বন্ড, ঠিক আছে? এরকমভাবে কিন্তু আমরা যে দায়গুলো আনি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। কারণ এই দায়গুলো কিন্তু আমরা মূলধন বৃদ্ধির জন্য অথবা মূলধন হিসাবে বিনিয়োগ করার জন্য কিন্তু আমরা এই দায়গুলা মানুষের কাছ থেকে কি আনি, টাকা আনি। তো এখন কথা হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধন, আমি কিন্তু বারবার বলতেছি, বিনিয়োজিত মূলধন বলতে হচ্ছে মালিক পক্ষ যে টাকাটা বিনিয়োগ করবে সেটা, এবং যদি অন্য কোনো ব্যক্তির নিকট থেকে টাকা এনে ব্যবসায় মূলধন হিসাবে বিনিয়োগ করে এটা, তাহলে দুইটা মিলে হচ্ছে বিনিয়োজিত মূলধন। খেয়াল করো, তো এখানে আমরা অবশ্যই এই দায় থেকে কিন্তু দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে চলতি দায়, একটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়। তো চলতি দায়টা কিন্তু আমাদের ব্যবসায়ে পরিচালনা কার্যক্রম করতে গিয়ে কিন্তু আমাদের কি হয়, ব্যবসায় পরিচালনা কার্যক্রম করতে কিন্তু আমাদের সৃষ্টি হয়। মনে করো বাকিতে কারো কাছ থেকে পণ্য ক্রয় করলাম, আমাদের চলতি দায় সৃষ্টি হলো, ঠিক না? যেমন পাওনাদার কোনো বিদ্যুৎ বিল বকেয়া আছে অথবা কোনো ভাড়া বকেয়া আছে, সেটা হচ্ছে চলতি দায়। এখন কথা হলো এই চলতি দায় কিন্তু আমার বিনিয়োজিত মূলধনের উপর কোনো প্রভাব পড়ে না। কারণ কি? বিনিয়োজিত মূলধনের উপর প্রভাব না পড়ার কারণ হচ্ছে এই যে দায়টা সৃষ্টি হয় সেটা কিন্তু আমার মূলধনের উপরে কোনো প্রভাব পড়ে না। তাহলে এই চলতি দায়কে আমরা বিনিয়োজিত মূলধনের অন্তর্ভুক্ত করতে পারবো না। সবাই শীটটা ভালো করে দেখো, আমার শীটে 3টা সূত্র দেওয়া আছে বিনিয়োজিত মূলধনের 3টা সূত্র দেওয়া আছে। লক্ষ্য করো পরের পৃষ্ঠায়, না উপরের পৃষ্ঠা দেওয়া আছে। হ্যাঁ, প্রথমে বলতেছে বিনিয়োজিত মূলধন মোট সম্পদ মাইনাস অবাস্তব সম্পদ মাইনাস চলতি দায়। প্রথমে বলতেছে দেখো, আমরা যদি মোট সম্পদ দিয়ে বের করি, দেখো মোট সম্পদ লেখা কি দেখা যায়? আচ্ছা, আমরা যদি মোট সম্পদ দিয়ে মনে করো বের করি, এই মোট সম্পদের ভিতরে দেখো, খেয়াল করো, এই মোট সম্পদের ভিতরে কিন্তু এই চলতি দায় আছে। তাহলে এই মোট সম্পদের ভিতরে কি চলতি দায়টা কিন্তু আছে, কারণ মোট সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, মানে এই দায় আর মালিকানা সত্ত্ব সম্পূর্ণটা মিলে কিন্তু মোট সম্পদ। তাহলে এখানে অবশ্যই চলতি দায় আছে, সেই জন্য চলতি দায় যেহেতু বিনিয়োজিত মূলধনের মধ্যে পড়ে না, সেই জন্য এখান থেকে বাদ দিতে হবে। বুঝতে পারতেছো? তার মানে মোট সম্পদ থেকে চলতি দায় বাদ দিবা। কথা কি বুঝছো? এরপরে আরেকটা জিনিস আছে হচ্ছে আমাদের অবাস্তব সম্পদ।
অবাস্তব সম্পদ। অবাস্তব সম্পদটা কেন বাদ দিবা? অবাস্তব সম্পদ, অবাস্তব সম্পদ। অবাস্তব সম্পদ বলতে কি, যেগুলো আমরা মূলধন জাতীয় খরচ করেছি কিন্তু এটার কোনো অস্তিত্ব নেই, এই সম্পদ আমরা যার খরচের বিনিময়ে কি আমাদের কোনো সম্পদ উৎপত্তি হয় নাই বা সম্পদে পরিণত হয় নাই, সেটা আমরা মনে মনে ভেবে নিছি যে এটা আমাদের একটা সম্পদ। যেমন আমি বুঝাইলাম গত ক্লাসে, মনে করো আমরা শেয়ার বিলি করতে গিয়ে যদি অবলক্ষকের দুস্তরি দেয়, প্রাথমিক যে খরচগুলো করি সেগুলোকে বলা হচ্ছে অবাস্তব সম্পদ। এখন কথা হচ্ছে এই বিনিয়োজিত মূলধন থেকে আমি এটা কেন বাদ দিব? এখন বিনিয়োজিত মূলধন থেকে বাদ দেওয়ার কারণ হচ্ছে, এই যে আমি টাকাটা বিনিয়োগ করলাম, এটা আমার বিনিয়োজিত মূলধনের মধ্যে থেকে কিন্তু আমার এই টাকাটা খরচ হয়ে গেছে, কারণ এটা কিন্তু একটা মূলধন জাতীয় ব্যয়। এই অবাস্তব সম্পদ একটা মূলধন জাতীয় ব্যয়। তো আমি যদি এখন বর্তমানে বিনিয়োজিত মূলধন বের করি, তো আমার তো একটা মূলধন জাতীয় ব্যয় হয়েছে, অবশ্যই আমার মূলধনকে হ্রাস করে ফেলছে, সেই জন্য আমাকে এখান থেকে অবাস্তব সম্পদটা বাদ দিতে হবে। আর মোট সম্পদ থেকে চলতি দায়টা কেন বাদ দিতে হবে? কারণ চলতি দায় কিন্তু আমার বিনিয়োজিত মূলধনের উপর প্রভাব পড়ে না, এটা কিন্তু আমার ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে চলতি দায় সৃষ্টি হয়েছে, যেখানে আমার ব্যবসায় দেনা পাওনার সাথে জড়িত আছে। কিন্তু মূলধন হিসাবে বিনিয়োগ করছি আমরা কি, আমরা কিন্তু মূলধন হিসাবে বিনিয়োগ করলে কারো কাছ থেকে ঋণ না বিনিয়োগ করি অথবা কোনো বন্ড থেকে টাকা এনে বিনিয়োগ করি। সেই জন্য এখানে দেখো মোট সম্পদ মাইনাস দীর্ঘমেয়াদী দায় কিন্তু বলা নেই, মোট সম্পদ মাইনাস কি চলতি দায়, তার মানে হচ্ছে এই দীর্ঘমেয়াদী দায়টা বিনিয়োজিত মূলধনের ভিতরে আছে আর অবাস্তব সম্পদটা বাদ দিছে। তো এখন দেখো সূত্রটা কী হলো, মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস হচ্ছে অবাস্তব সম্পদ, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। আবার সেটা দেখো দ্বিতীয় সূত্র লিখছি আমি, মোট বাস্তব সম্পদ মাইনাস চলতি দায়। খেয়াল করো, এই যে মোট সম্পদ, এই সম্পদের ভিতরে বাস্তব সম্পদও আছে অবাস্তব সম্পদও আছে, সেই জন্য এখান থেকে যেহেতু আমি মোট সম্পদ বলছি সেই জন্য এখানে অবাস্তব সম্পদটা বাদ দিব। আর যদি আমি সরাসরি বলি যে মোট বাস্তব সম্পদ, তার মানে আমার অবাস্তব সম্পদ বাদ দেওয়া আগেরই আছে, সেই জন্য আমি খালি বাদ দিব কি চলতি সম্পদ। এটা কিন্তু আমাদের দ্বিতীয় সূত্র। কথা কি বুঝতে পেরেছো সবাই? সবাই একটু লক্ষ্য করো, আশা করি সবাই বুঝতে পারতেছো। আরে কমেন্ট করে গেল, আচ্ছা সবাই একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমি তোমাকে বোঝাচ্ছি। ওকে, বিনিয়োজিত মূলধন মালিকানা সত্ত্ব দীর্ঘমেয়াদী দায়। হ্যাঁ, দীর্ঘমেয়াদী দায় বিনিয়োজিত মূলধন বলতেছে কে বলতেছে? শাকিল। বিনিয়োজিত মূলধন সমান সমান মালিকানা সত্ত্ব প্লাস দীর্ঘমেয়াদী দায়। মালিকানা সত্ত্ব প্লাস দীর্ঘমেয়াদী দায় হবে না, মালিকানা সত্ত্ব প্লাস দীর্ঘমেয়াদী দায় মাইনাস অবাস্তব সম্পদ হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি কিন্তু এই অবাস্তব সম্পদ কেন বাদ দিবা সেটা কিন্তু বুঝাই দিছি। তারপরেটা লক্ষ্য করো, তারপরে লক্ষ্য করো কি বলছি, এখানে আরেকটা সূত্র আমি বলছি, দেখো মালিকানা তহবিল প্লাস হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায় এখানে, তো আমাদের মালিকানা তহবিল কত এত, আর হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায়। তো এখানে কিন্তু আমাদের মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ হচ্ছে বিনিয়োজিত মূলধন। এখন তোমরা যেই সূত্রটা ইউজ করবা সেই সূত্রতে কিন্তু হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, যদি তোমরা ওইভাবে বের করতে যাও তাহলে আমাদের দীর্ঘমেয়াদী দায় আসবে আর আছে আমাদের মালিকানা সত্ত্ব আসবে, আর আমরা কি বাদ দিব? মাইনাস অবাস্তব সম্পদটা বাদ দিলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। কথা কি বুঝছো? তো আমাদের এখন ক নম্বর বলছে, বিনিয়োজিত মূলধন। তাহলে আমরা কিন্তু সূত্র বুঝছি, আমাদের এখন এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আমরা মানটা বের করে ফেলবো। এখানে কিন্তু বেশি কোনো ঝামেলা নাই। তোমরা এখন বিনিয়োজিত মূলধনটা দেখো আমরা বের করি, আমরা প্রথম সূত্রটা দিয়ে বের করি, দেখো ভালো করে। ক নাম্বার, বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধন সমান সমান হচ্ছে আমরা কি দিব? মোট সম্পদ, মোট সম্পদ মাইনাস কি অবাস্তব সম্পদ, মাইনাস অবাস্তব বাস্তব সম্পদ, মাইনাস হচ্ছে চলতি দায়। তো এখন এখান থেকে আমাদের কি কাজ করতে হবে? তো আমার বই অঙ্কটা নেই, তাহলে আমি অঙ্কটা একটু দেখতেছি মোবাইল থেকে। তো আমাদের মোট সম্পদ কত হইল? দেখো আমাদের মোট সম্পদ হচ্ছে দেখা যাচ্ছে না, আচ্ছা 3,40,000 টাকা মনে হয়। তো মোট সম্পদ হচ্ছে 3,40,000 টাকা, মোট সম্পদ হচ্ছে 3,40,000 টাকা। অবাস্তব সম্পদ কোনটা? দেখো ব্যাংক জমা হচ্ছে বাস্তব সম্পদ, আসবাবপত্র হচ্ছে বাস্তব সম্পদ, ভূমি ও দালান কোটা বাস্তব সম্পদ, মজুদ পণ্য বাস্তব সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে অবাস্তব সম্পদ। শোনো, বিলম্বিত বিজ্ঞাপন কেন অবাস্তব সম্পদ? বিলম্বিত বিজ্ঞাপন, মনে করো আমি
একটা প্রতিষ্ঠানে বা একটা বিজ্ঞাপন প্রতিষ্ঠানে আমি 10 বছরের জন্য বিজ্ঞাপন খরচ দিয়ে দিয়েছি, ঠিক আছে, যে আপনি আমার প্রতিষ্ঠানের জন্য 10 বছর বাবদ বিজ্ঞাপন খরচ মানে বিজ্ঞাপন দিবেন, সেই জন্য আমি এত টাকা খরচ দিছি। তো মনে করো 1 বছর চলে গেল, 1 বছর হচ্ছে আমাদের বিজ্ঞাপন খরচ হয়ে গেছে, আর বাকি 9 বছর এই যে তাদের কাছে আমরা পাই সেটা হচ্ছে একটা সম্পদ। কিন্তু এই যে তাদের কাছে আমি বিজ্ঞাপন খরচটা দিলাম, হ্যাঁ, বা আমরা যে বিজ্ঞাপন খরচ বাবদ যে ব্যয় করছি, এই ব্যয়টা কিন্তু আমরা কখনো উঠাইতে পারবো না। কারণ বুঝতে পারছো, কারণ আমরা এখানে 10 বছরের জন্য বিজ্ঞাপন খরচ করে ফেলছি। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, সেই জন্য এটাকে বলা হয় অবাস্তব সম্পদ। আরেকটা উদাহরণ দিই, মনে করো আমার 11+ একাডেমি নামে আমি মনে করো 2000 পোস্টার ছাপাইছি, 2000 পোস্টার। তো আমি ছাপাইলাম যে আমার এই জায়গায় আমার এই সাবজেক্টগুলো পড়ানো হয়, তো এটা কিন্তু আমাদের একটা বিজ্ঞাপন খরচ। তো এই যে পোস্টারগুলো, আমি যদি এই পোস্টারগুলো মনে করো আমি রেখে দেই, তাহলে কিন্তু এটা আমার কি ভবিষ্যতে আমি আবার পোস্টার লাগাইতে পারবো। কিন্তু এই যে পোস্টারগুলো থেকে কিন্তু আমি ভাই কখনোই আর টাকা ফেরত পাবো না, বা এই পোস্টারগুলো দিয়ে আমি কিন্তু আর কখনো এটা সম্পদে পরিণত করতে পারবো না। সেই জন্য এই যে বিলম্বিত যে বিজ্ঞাপনটা আমার রয়ে গেছে সেটাকে বলা হয় অবাস্তব সম্পদ, যেটা নামের সম্পদ, আসলে কাজের দিক দিয়ে কিন্তু তুমি পারবে না। তো সেক্ষেত্রে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা হয়েছে, আরে দেখা যাচ্ছে না এই অঙ্কটা, ইয়েটাতে ছবিটা ওঠানো হয় নাই। আচ্ছা, কে জানি দিয়েছিল ছবিটা? আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপন কত জানি দেওয়া হতো একটু, 7,000 টাকা। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে 7,000 টাকা, মাইনাস হচ্ছে চলতি দায়। তো চলতি দায় খেয়াল করো এখানে কী কী আসবে। আমাদের কিন্তু এখানে চলতি দায়টা সরাসরি বের করা নাই, সেই জন্য আমি এখানে স্টার চিহ্ন দিয়ে চলতি দায়টা বের করে নিব। দেখছো, আমি কিন্তু অঙ্ক করতে গিয়ে আমার চলতি দায় আমি খুঁজে পাইনি, সেই জন্য আমি এখন কী করব, এখানে আমি চলতি দায়টা বের করে নেব। তাহলে এখানে কী লিখব, চলতি দায়। তো দেখো চলতি দায় কী কী আসবে। চলতি দায় আসবে হচ্ছে প্রদেয় হিসাব, প্রদেয় ইউনিট, আর হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ। আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, প্রদেয় হিসাব তো ভালো করে বুঝো, প্রদেয় হিসাব, ঠিক আছে, আমাদের প্রদেয় হিসাব প্লাস হচ্ছে প্রদেয় নোট, প্রদেয় নোট প্লাস হচ্ছে আমাদের কি অদাবিকৃত লভ্যাংশ। প্রদেয় তো বুঝো মানে আমার কাছে নোট বাবদ টাকা পাবে, আর প্রদেয় হিসাব তো পাওনাদার। আর অদাবিকৃত লভ্যাংশ একটু খেয়াল করো, অদাবিকৃত লভ্যাংশ জিনিসটা কি, মনে করো আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে লাভ হয়েছে, তো লাভ হওয়ার পরে আমরা অবশ্যই শেয়ার হোল্ডারদেরকে একটা লভ্যাংশ দিতে হবে না? তো কিছু কিছু শেয়ার হোল্ডাররা আছে যারা মনে করো প্রতি বছরই তাদের লভ্যাংশ নিয়ে যায় না, ঠিক আছে, হয়তো তারা পরে নিবে, আশা দাবি করবে এরকম। তো মনে করো 2-4 জন শেয়ার হোল্ডার এই লভ্যাংশের টাকাটা সে এই বছর নেয় নাই। তো এই বছর নেয় নাই মানে কি, তারা এই বছর এই লভ্যাংশটা তারা দাবি করে নাই যে আমাদেরকে দিতে হবে। কথা কি বুঝতেছো? তার মানে বোঝা গেল কি, এই যে তারা দাবি করে না, এটাকে বলা হয় অদাবিকৃত লভ্যাংশ। এখন এটা কেন দেয়? কারণ হচ্ছে এই যে তারা আমাদের কাছে যে টাকাটা পাবে, এই টাকাটা কিন্তু আমরা তাদেরকে দিতে হবে, কারণ তারা যে কোনো সময় এসে আমাদের কাছ থেকে চায়া নিয়ে যাবে। কথা কি বুঝছো? তারা চলতি বছর দাবি না করার কারণে এটাকে বলা হয় অদাবিকৃত লভ্যাংশ। এবং এটা কেন দেয়? কারণ আরেকজনের টাকা আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে রয়ে গেছে, তার মানে ওই শেয়ার হোল্ডার মালিকরা আমাদের কাছে টাকা পায়, এই জন্য এটাকে বলা হয় চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় কেন বলা যাবে না? কারণ এটার ব্যালেন্স যে কোনো সময় ওঠানামা করতে পারে, যে কোনো সময় এই দায়টা পরিশোধ হয়ে যেতে পারে। কথা কি বুঝছো? তো সেই জন্য অদাবিকৃত লভ্যাংশ আমাদের আসবে। অদাবিকৃত, আচ্ছা, তো আমাদের হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ। তো আমাদের অদাবিকৃত লভ্যাংশ কত টাকা এখানে সবাই একটু দেখো তো, মোবাইলই হয়ে গেছে। আচ্ছা, আমাদের অদাবিকৃত লভ্যাংশ মনে হচ্ছে 10,000 টাকা। তো আমাদের প্রথমে প্রদেয় হিসাব কত, প্রদেয় হচ্ছে 20,000 টাকা, আমি কমেন্ট একটু পরে দেখব, প্লাস প্রদেয় নোট হচ্ছে 15,000 টাকা, প্লাস হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ কত টাকা, 10,000 টাকা। তাহলে এখানে হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে এটা আমরা যোগ করলে কত পেতেছি, 20 আর 15 হচ্ছে 35, আর হচ্ছে 10 45। তাহলে আমরা কিন্তু চলতি দায় পেয়ে গেলাম কত, 45,000 টাকা। এই 45,000 টাকা এখন আমরা বিয়োগ দিয়ে দেখো তো, ক্যালকুলেটারটা কি আমার এখানে আছে? ক্যালকুলেটারটা তো নিয়ে গেছে, তার একটু ক্যালকুলেটারটা নিয়ে আসি। আচ্ছা, তাহলে দেখো ক্যালকুলেটারটা নিয়ে আসলাম। খেয়াল করো, এখানে প্রথম হচ্ছে 3,40,000 মাইনাস হচ্ছে 7,000 মাইনাস হচ্ছে 45,000।
তাহলে এখানে হচ্ছে আমাদের 2,88,000 হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধন। দেখো তো ঠিক আছে কি না? আচ্ছা, এই বিনিয়োজিত মূলধন কে কে বুঝছো? ভালো করে একটু খেয়াল করো, বিনিয়োজিত মূলধনটা কে কে বুঝছো? ঠিক আছে, আমার সেটি কিন্তু আরও 2টা সূত্র দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু ওই সূত্র দিয়েও কিন্তু অঙ্কটা বের করতে পারবা। ঠিক আছে, আরও সূত্র দেওয়া আছে। এখন কথা হচ্ছে তুমি কোন সূত্রটা ব্যবহার করবা, কারণ যে সূত্রের মানটা তুমি সহজে বের করতে পারবা অথবা যে সূত্রের মানটা সহজে তুমি দেওয়া আছে বইয়ে সরাসরি তুমি ওই সূত্রটা ব্যবহার করবা। আরেকটা মনে করো কোনো সূত্র নাই, কোনো কিছু নেই, খালি আর ইনফরমেশন দিয়ে রাখছে যে এটা 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 এত, তখন কি করবা? দীর্ঘমেয়াদী দায় যাইব আর কি বিনিয়োজিত মূলধন যাইব, আর ওইখান থেকে কী বাদ দিবা? অবাস্তব সম্পদটা কী করবা? বাদ দিয়ে দিবা। ঠিক আছে, দেখো আমার সিটে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা বইলো। আচ্ছা, এমডি শাকিল আহমেদ কত বলতেছে? 2,43,000 টাকা। এখানে কত হচ্ছে? 2,88,000 টাকা হয়েছে। আমার এখানে মোট সম্পদ হচ্ছে 2,40,000 আর অবাস্তব সম্পদ হচ্ছে 7,45,000 টাকা। দেখো তো ঠিক আছে কিনা? হ্যাঁ, 2,00,000 যাদের কাছে বইটা আছে একটু সবাই দেখো তো ঠিক আছে কিনা? 2,88,000 টাকা হয়েছে কিনা একটু দেখো, সবাই একটু দেখো তো 2,88,000 টাকা হয়েছে কিনা, সবাই একটু দেখো। তারপর হচ্ছে আমাদের খ নম্বর কি বলছে? কার্যকরী মূলধন অনুপাত ও অনাদায় পাওনা অনুপাত। তাহলে কার্যকরী মূলধন অনুপাত আর হচ্ছে অনাদায় পাওনা অনুপাত। খেয়াল করো আমাদের খ নম্বরে 2টা জিনিস বলছে, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। কার্যকরী মূলধন অনুপাত, সরি কি বলছে জানি? কার্যকরী মূলধন অনুপাতই তো নাকি? কার্যকরী মূলধন অনুপাত। আচ্ছা ঠিক আছে, তাহলে কার্যকরী মূলধন অনুপাত। দেখো আমি লিখি কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধনের অনুপাত সূত্র কি? কার্যকরী মূলধন নিচে হচ্ছে চলতি দেয়। শাকিল তোমার আনসারটা একটু দেখো তো, কাজ লাগাইছো কিনা আবার। আচ্ছা, লাইটও নিবা জায়গা। তো কার্যকরী মূলধন আর হচ্ছে চলতি দেয়। তাহলে খেয়াল করো এখানে আমার কিন্তু চলতি দেয় কত বের হয়েছিল? হ্যাঁ দেখো 45,000 টাকা কিন্তু আমরা বের করছিলাম, এই যে দেখো চলতি দেয়। তাহলে চলতি দেয় হচ্ছে 45,000 টাকা। ঠিক আছে, তো চলতি দেয় হচ্ছে 45,000 টাকা। সবাই একটু আনসারটা দেখো না, সবাই আনসারটা ঠিক আছে কিনা? যাদের আনসার আছে এটা দেখো একটু ভালো করে। তাহলে এখানে হচ্ছে আমাদের কার্যকরী মূলধন আর হচ্ছে এখানে চলতি দেয়। তো আমাদের এখন কার্যকরী মূলধনটা আমাদের বের করতে হবে, কারণ আমরা জানি স্টার চিহ্ন দিয়ে আমরা বের করে নিব। আমি সহজ করে বুঝাইতেছি, ঠিক আছে? আমি সূত্র কিন্তু চাইলে একবারে লিখতে পারতাম। তাহলে কার্যকরী মূলধন, আচ্ছা কার্যকরী মূলধন বা চলতি মূলধন কি? কার্যকরী মূলধন বা চলতি মূলধন কিন্তু একই কথা। তাহলে কার্যকরী মূলধন চলতি মূলধনের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ঠিক আছে, চলতি সম্পদ মাইনাস কি? চলতি দায়। তাহলে আমাদের এখানে কিন্তু চলতি সম্পদ নাই, চলতি দায় আছে। তো এখন আমাদের চলতি সম্পদটা বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছো ক নাম্বার? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমি এখানে বলতেছি, আমি একটু আবার ওই ইয়েতে যাচ্ছি, প্রশ্নতে দেখো কার্যকরী মূলধন বলছে, কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত সূত্র হচ্ছে কার্যকরী মূলধন আর হচ্ছে কি? চলতি দায়। তাহলে কার্যকরী মূলধন কিন্তু আমাদের অঙ্কেতে নাই, সেজন্য এটা বের করতে হবে। চলতি দায় ছিল, সেজন্য মানটা বসালাম। তো কার্যকরী মূলধনের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়। তো চলতি দায় আছে কিন্তু চলতি সম্পদ নেই, তাহলে আমরা এখন কি করব? চলতি সম্পদটা কিন্তু বের করে নিব। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখো লিখি চলতি সম্পদ। সুতরাং চলতি সম্পদ। তো চলতি সম্পদ কি কি আছে দেখো তো একটু। তাহলে চলতি সম্পদ কি কি আছে? আচ্ছা, চলতি সম্পদ আছে হচ্ছে আমাদের প্রশ্নই পেস লাগাচ্ছে। চলতি সম্পদ হচ্ছে দেখো ব্যাংক জমা কিন্তু চলতি সম্পদ। ঠিক আছে, আমি শুধু ব্যাংক লিখি। আচ্ছা, ব্যাংক প্লাস আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ, ভূমি ও দালানকোঠা স্থায়ী সম্পদ, মজুত পণ্য চলতি সম্পদ। তাহলে মজুত পণ্য, আচ্ছা লিখলাম। লেখা কি দেখতেছো কিনা আমি জানি না, আমি নিজেই লিখতেছি না। আচ্ছা, প্রাপ্য হিসাব আছে। আচ্ছা, তাহলে হচ্ছে প্রাপ্য হিসাব। ওকে, তারপর হচ্ছে দেখো এখানে আমরা বিলম্বিত বিজ্ঞাপন কেন নিব না? কারণ বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে একটা অবাস্তব সম্পদ, সেটা বাস্তব সম্পদে কখনোই আসবে না। আর এটা হচ্ছে অগ্রিম বীমা। তাহলে খেয়াল করো, আমি এখানে অগ্রিম বীমা লিখি, অগ্রিম বীমা। ওকে,
তা আমি এখানে মানটা এখন লিখি সবাই। ব্যাংক জমা হচ্ছে 8,000 টাকা, 8,000 প্লাস হচ্ছে মজুদ পণ্য হচ্ছে 20,000 টাকা, মজুদ পণ্য 20,000, সরি এখানে প্লাস দিব, প্লাস হচ্ছে প্রাপ্য হিসাব 40,000 আর হচ্ছে অগ্রিম 45,000, সরি 40,000 টাকা, 40,000 আর হচ্ছে 5,000 টাকা। ওকে, এটা কিন্তু আমাদের হচ্ছে। তাহলে খেয়াল করো এখানে হচ্ছে 20,000 হচ্ছে 40,000, 60,000, 68,000, 68 আর 5 হচ্ছে 73,000। ঠিক আছে, তাহলে আমাদের চলতি সম্পদ কত হলো? 73,000 হলো। তো এখন ভালো করে খেয়াল করো, এটা কি তোমরা দেখতে পারতেছো? আচ্ছা, তাহলে আমাদের চলতি সম্পদ কত হলো? 73,000। তো আমরা কিন্তু আমাদের কি এই কার্যকরী মূলধন অনুপাতে কার্যকরী মূলধন চলতি দায় বুঝলাম। এখন কার্যকরী মূলধন বের করতে আমাদের চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়। তাহলে চলতি সম্পদ হচ্ছে কত? 73,000, চলতি দায় হচ্ছে কত? 45,000। তাহলে এটা কিন্তু আমাদের বেরিতেছে কত? দাঁড়াও, 73 মাইনাস হচ্ছে 45, তাহলে এখানে হচ্ছে আমাদের 28,000। তাহলে আমরা কি চলতি মূলধন অথবা কার্যকরী মূলধন পাইলাম কত? 28,000। তাহলে এখানে 28,000 দিলাম, এই যে 28,000 টাকা আমরা বের হয়ে গেছে। তো এখন আমরা 28,000 ভাগ হচ্ছে কত? 45,000 টাকা, 28,000 ভাগ হচ্ছে 45,000 টাকা, তাহলে হচ্ছে কি আমাদের 0.62 আসছে আর কি, 0.62। এটা হচ্ছে অনুপাত, এখানে মূলধন অনুপাত হচ্ছে অনুপাত 1। দেখো সবাই বুঝতে পারছো কিনা একটু আনসার দাও। আমরা কিন্তু কার্যকরী মূলধন অনুপাতটা বের করছি। কার্যকরী মূলধন অনুপাতের সূত্র কি? কার্যকরী মূলধন আর নিচে হচ্ছে চলতি দায়। চলতি দায় ছিল বসায় রাখছি, কার্যকরী মূলধন আমরা বের করতে চাইব। কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি মূলধন যে কথা, কার্যকরী মূলধনের একই কথা। চলতি মূলধন অথবা কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়। আমাদের চলতি সম্পদ নেই অঙ্কে সরাসরি, সেই জন্য আমরা চলতি সম্পদ গণনা করে বের করলাম 73,000 টাকা। তারপর হচ্ছে আমাদের উত্তর। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, তাহলে পয়েন্ট দেখছো এখানে আমি 62 লিখে ফেলছি, তার মানে হচ্ছে আমি বাংলা ইংলিশ বুঝই তো, বাংলা ইংলিশ একসাথে লিখে ফেলছি। সবাই একটু উত্তরটা দেখো, সবাই ঠিক আছে কি না? আচ্ছা, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমাদের তোমরা যদি মনে করো ক আর খ ভালো করে বুঝতে পারছো, একটু ক্লিয়ার লিখে দাও। আমি এই ফাঁকে একটু বুটটা মুছে নিচ্ছি। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। খুবই কষ্ট বুটটা মোছা। আচ্ছা, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লিখে দাও। যদি কারো সমস্যা হয় বলো, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। সবাই বুঝতে পারছো কিনা দেখো, একটু ক্লিয়ার লিখে দাও। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ বুঝছি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রাতুল ইসলাম ক্লিয়ার, গোপাল দাস ক্লিয়ার। আচ্ছা, সায়েম ক্লিয়ার, হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। প্রজ্ঞা দিয়া, তাইফা ক্লিয়ার, পূজা চক্রবর্তী ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমাদের পরের প্রশ্নটা দেখি কী লাগছে। আমি একটু মেসেঞ্জারে যাচ্ছি আবার। পরের প্রশ্নটা বলতেছে অনাদায়ী পাওনা অনুপাত। অনাদায়ী পাওনা অনুপাত, তাহলে এটা খ-এর 2, ঠিক আছে? এখানে খ, এটা হচ্ছে 2 নম্বর বলছে, এইভাবে লিখবা, ঠিক আছে? তাহলে কী লিখবো? অনাদায়ী পাওনা অনুপাত। আচ্ছা, তো অনাদায়ী পাওনা অনুপাতের সূত্র হচ্ছে অনাদায়ী পাওনা নিচে প্রাপ্য হিসাব, তারপর হচ্ছে কি এটাই। তো এখানে দেখো দেওয়া আছে এই যে তোমাদের 18 নম্বর, দেখো অনাদায়ী 18 নম্বর সূত্র দেওয়া আছে অনাদায়ী পাওনা অথবা কুঋণ অনুপাত, ঠিক আছে? তো অনাদায়ী পাওনা অথবা কুঋণ অনুপাত, তাহলে আমাদের এখানে সূত্রটা কী হবে দেখো, অনাদায়ী পাওনা অথবা কুঋণ অনুপাত ইন্টু 100, ঠিক আছে? অনাদায়ী পাওনা যে কথা, কুঋণ তো একই কথা। তাহলে আমি এখানে কী লিখবো? অনাদায়ী পাওনা। আমি সূত্র আগে লিখে লিখবো, ঠিক আছে? এরপরে মান আছে কি নাই আমি পরে দেখব, না থাকলে আমি বের করে আমি পূরণ করব, আর থাকলে আমি সরাসরি করে ফেলবো, ঠিক আছে? আগে সূত্র লিখে তুমি পরে টেনশন করবা। তাহলে অনাদায়ী পাওনা, সরি এখানে ইন্টু 100। তাহলে অনাদায়ী পাওনা কত আছে দেখো তো অঙ্কেতে। অনাদায়ী পাওনা হচ্ছে দেখো বলা আছে অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 3,000 টাকা। তাহলে এখানে হচ্ছে 3,000 টাকা, সরি 3,000 টাকা, হ্যাঁ। আর প্রাপ্য হিসাব কত ছিল? 40,000 টাকা। তাহলে এখানে হচ্ছে 40,000 টাকা ইন্টু কত? 100 সমান খেয়াল করো 3,000 ভাগ 40,000 ইন্টু হচ্ছে 100, তাহলে কত হলো? 7.5। তার মানে হচ্ছে 7.5%। সবাই একটু খেয়াল করো, দেখো সবাই খ পুরোপুরি বুঝতে পেরেছো কি না? সবাই একটু ক্লিয়ার লিখে দাও। পুরোপুরি খ বুঝতে পারলে সবাই একটু ক্লিয়ার লিখে দাও।
তোমরা যদি পুরোপুরিভাবে বুঝতে পারো সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আর আমি কিন্তু বলছি যে নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের জন্য আমি নিজে কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো দেখো অনেক সময় বলা থাকে বিক্রয় এত টাকা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 10% হারে লাভ করা হয়। ঠিক আছে, আবার বলা থাকে কি বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা, বিক্রির উপরে 10% মুনাফা এত টাকা লাভ করা হয়। কথা বুঝছো? এটা অনেক ঝামেলাপূর্ণ অঙ্ক। এটা আমি তোমাদেরকে যদি বুঝিয়ে দিই তাহলে অবশ্যই তোমরা সহজে এটা বুঝতে পারবে। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, ওকে গোপাল ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের গ নাম্বার। খেয়াল করো, আমাদের হচ্ছে গ। তো গ নাম্বার এখানে কী কী বলছে দেখো। সরি, আমার তো বই নেই। আচ্ছা, সবাই একটু গ নাম্বারটা খেয়াল করো। গ নাম্বারটা কী বলছে দেখো, লাভ উপার্জন ক্ষমতার দুটি অনুপাত নির্ণয় করো, কোম্পানির দক্ষতা মূল্যায়ন করো। খেয়াল করো, লাভ উপার্জন ক্ষমতার মানে হচ্ছে দুইটা অনুপাত, সেটা হচ্ছে একটা হচ্ছে মোট লাভ অনুপাত আর একটা হচ্ছে নিট লাভ অনুপাত। আশা করি এটা তোমরা পারবে, কারণ এখানে কোনো কিছু সমস্যা নেই। মোট লাভও দেওয়া আছে, নিট লাভও দেওয়া আছে গুণ 100। তো মোট লাভ অনুপাত আর হচ্ছে নিট লাভ অনুপাত। তাহলে আমি প্রথমে লাভ উপার্জন, আর আমার এখানে শিটে কিন্তু দেওয়া আছে, দেখো শিটে বলা আছে, দেখো বক্সে কত সুন্দর করে দেওয়া আছে। দেখো, মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করলে মোট মুনাফা অনুপাত ও নিট মুনাফা অনুপাত বের করতে হবে। আর লাভ উপার্জন ক্ষমতাও কিন্তু আমাদের মোট মুনাফা অনুপাত আর হচ্ছে নিট মুনাফা অনুপাত। তো লক্ষ্য করো, মোট মুনাফার অনুপাতের সূত্র কি? মোট মুনাফা অনুপাত হচ্ছে মোট মুনাফা অনুপাত সূত্র হচ্ছে মোট মুনাফা আর মোট মুনাফা নির্বিক্রয় ইন্টু হচ্ছে 100। তো এখানে আমি মান বসাবো, আমার কিন্তু সূত্র হয়ে যাবে। ওকে, তাহলে আমি মানটা পরে লিখবো, কারণ আমি আবার তোমাদের মেসেঞ্জার আবার তোমাদের এখন হচ্ছে আমি দেখতেছি, কমেন্ট দেখতেছি সবার, তারপরে মানটা লিখবো। আচ্ছা, এখানে 100 দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 2 নাম্বার। এটা তো তোমরা পারো, সহজ। নিট মুনাফা অনুপাত। নিট মুনাফা অনুপাত হচ্ছে উপরে নিট মুনাফা, উপর হচ্ছে নিট মুনাফা, আর নিচে হচ্ছে নিট বিক্রয় ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, তো আমি এখানে মান লিখবো, এখানে উত্তর লিখে দিব, আর এটার উত্তরটা এই পাশে লিখে দেবো। সমস্যা আছে? আচ্ছা, সবাই ভালো করে খেয়াল করো। তো আমি এখন মেসেঞ্জার থেকে তোমাদের এটা দেখতেছি কত টাকা আছে। আচ্ছা, বছরে বিক্রয় পরিমাণ 3,32,000 টাকা, মোট লাভের পরিমাণ 1,20,000 টাকা, কর বাদ নিট আয়ের পরিমাণ ছিল 30,000 টাকা। তাহলে এখানে আমাদের মোট মুনাফা কত ছিল? মোট লাভের পরিমাণ ছিল 1,20,000 টাকা। তাহলে 1,20,000 নিট মুনাফা, এই নিট বিক্রয় হচ্ছে 3,20,000 টাকা। এখানে ফেরতের যেহেতু নেই, তাহলে আমাদের আর কোনো কাজ নেই, এটা হচ্ছে 3,20,000 টাকা। ঠিক আছে, তো এখন 1,20,000 ভাগ হচ্ছে 3,20,000 ইন্টু হচ্ছে 100, কত হলো? 37 এখানে আমি উত্তরটা লিখতেছি 37.5%। আচ্ছা, তারপরে খেয়াল করো, নিট মুনাফা কত বলা আছে? কর বাদ নিট মুনাফা কি কত? এখানে হচ্ছে 30,000, আর হচ্ছে নিচে হচ্ছে 3,20,000 টাকা। তাহলে এখানে দেখো, 30,000 ভাগ হচ্ছে 3,20,000 টাকা ইন্টু 100। তাহলে এখানে হচ্ছে তোমার 9.38%। আচ্ছা, 9.38%। আচ্ছা, খেয়াল করো, তাহলে এখন এখানে বলছে কি দক্ষতা মূল্যায়ন করো। তো দক্ষতা যদি তোমরা মূল্যায়ন করতে চাও, অবশ্যই এখানে আদর্শ মান জানা থাকতে হবে। যদি আদর্শ মানের ভিতরে থাকে তাহলে সেটা হচ্ছে তোমাদের জন্য লাভজনক, আর যদি আদর্শ মানের ভিতরে না হয় তাহলে সেটা তোমাদের জন্য লাভজনক না। তো দেখো, আমাদের কিন্তু আমি মনে করতেছি যে আমাদের যে প্রশ্নগুলো তোমরা দিয়েছিলা, দেখি তো কে দিয়েছিল জানি প্রশ্নটা। হ্যাঁ, এখানে তোমাদের সবগুলো আনসার আমি করে দিছি, আর এটা মোটামুটি একটু সহজ। এখানে বিনিয়োজিত মূলধনটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে কিন্তু নিট মুনাফা এবং মোট মুনাফা নিয়ে দেখো, অনেক সময় পার্সেন্ট দেওয়া থাকে, সেই পার্সেন্টগুলো কিন্তু তোমরা ভালো করে খেয়াল করো। ঠিক আছে, সেই পার্সেন্টগুলো কিন্তু তোমরা ভালো করে খেয়াল করো, সেই অঙ্কগুলো কিন্তু আমরা করব অবশ্যই। সেই পার্সেন্টের যে অঙ্কগুলো থাকে নেক্সট ক্লাসে আমি পার্সেন্টের যে কঠিন অঙ্কগুলো থাকে সেই কঠিন অঙ্কগুলো করে দিব। সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে নেক্সট ক্লাসটা ভালো করে করবা। তো সবাই যদি বুঝে থাকো এতটুকু পর্যন্ত, সবাই ক্লিয়ার লিখে দাও। আমাদের কিন্তু অঙ্ক কিন্তু শেষ। মোট মুনাফা বিক্রয় গুণ 100। হ্যাঁ, শাকিল আহমেদ। নিট মুনাফা নিট বিক্রয় গুণ 100। হ্যাঁ, শাকিল আহমেদ, তোমার সূত্র পারফেক্ট। আচ্ছা,
তো আমাদের কিন্তু একটা হচ্ছে 37.5% আর একটা হচ্ছে কি 9.38%। এখন কত হচ্ছে এখানে দক্ষতা মূল্যায়ন করতে বলছে। তো দেখো আমার শিটে কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রত্যেকটা অনুপাতে কিন্তু আদর্শ মান দেওয়া আছে। দেখো নিট মুনাফার আদর্শ মান হচ্ছে মোট মুনাফার আদর্শ মান হচ্ছে 20 থেকে 30। তাহলে খেয়াল করো এখানে যদি 20 থেকে 30 হয় তাহলে এটা দেখো 30-এর উপর, তার মানে হচ্ছে এই কোম্পানিটা ভালো। আর নিট মুনাফার অনুপাত দেখো আমি কী বলছি 5 থেকে 10, তার মানে এটা কিন্তু 5 থেকে 10-এর ভিতরে আছে, তার মানে এটারও দক্ষতা ভালো আছে, এটাও কি দক্ষতা ভালো আছে। তার মানে বোঝা গেল কি আমরা যদি এখন মন্তব্য দিতে চাই তাহলে কী বলতে হবে যে মোট মুনাফার আদর্শ মান হচ্ছে 20 থেকে 30, যা হচ্ছে আমাদের বর্তমান মোট মুনাফা হচ্ছে 37.5, এটা হচ্ছে সন্তোষজনক। আর নিট মুনাফার আদর্শ মান হচ্ছে 5 থেকে 10, যা আমাদের কি 9.38, এটাও কি সন্তোষজনক। তার মানে কি বুঝতে হবে যে এটা দক্ষতা কি অবশ্যই সন্তোষজনক। তোমরা বই আর এই মন্তব্য নিয়ে আমি একটা লাস্ট ক্লাসে তোমাদেরকে অনেক কিছু বলবো, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আর আমার শিটে কিন্তু তোমরা দেখো যে শিটটা তোমাদেরকে দিয়েছিলাম, প্রত্যেকটা শিটের সাইডে কিন্তু দেখো আদর্শ মান দেওয়া আছে। তার মানে এই আদর্শ মানের মধ্যে হইলে ভালো, কম হইলে কি খারাপ, বেশি হইলে আরেকটু বেশি ভালো। বুঝতে পারছো? তো দেখি সবাই তোমাদের কি অবস্থা, সবাই কি কমেন্ট করলাম। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমি নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস, আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হবে নেক্সট ক্লাস। কারণ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পার্সেন্ট সংক্রান্ত কিছু ঝামেলা থাকে, যে বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা হলে, বিক্রিত পণ্যের ব্যয় ধরো 5 লাখ বলবো, বিক্রিত পণ্যের ব্যয় 5 লাখ, বিক্রয়ের উপরে 25% মুনাফা করে কোম্পানি বিক্রি করে। দেখো বিক্রয়ের পরিমাণ দেওয়া নাই, কিন্তু আবার বিক্রয়ের উপরে পার্সেন্টের কথা বলছে। কথা কি বুঝছো? আবার অনেক সময় বলে বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় হচ্ছে 20 লাখ টাকা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 30% ধরে মুনাফা লাভ করে। এই যে বিষয়গুলো, এই যে পার্সেন্ট সংক্রান্ত যে তোমাদের ম্যাথগুলো, সেই ম্যাথগুলো হচ্ছে আমি তোমাদের আজকে HW দিব। HW দেওয়ার পরে তোমাদের যত সমস্যা থাকবে, HW দেওয়ার পরে তোমার যত সমস্যা, দুইটা সাইকেল, দুইটা প্রকল্পের সন্তোষজনক। HW দেওয়ার পরে তোমাদের যে সমস্যাগুলো তৈরি হবে, ঠিক আছে, আজকে HW করতে গেলে কিন্তু সমস্যাগুলো তৈরি হবে। তাহলে তোমরা কি করবা? তোমরা করবা হচ্ছে সিলেট বোর্ড, এখানে সিলেট বোর্ড হচ্ছে 2019 করবা, আর হচ্ছে কুমিল্লা বোর্ড, দেখো আমি CM লিখতেছি। আচ্ছা, কুমিল্লা বোর্ড হচ্ছে, আচ্ছা একটু কেটে দিই, এটা সিলেট বোর্ড 2019 করবা, আচ্ছা কুমিল্লা বোর্ড 2019 করবা, ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2019। এই দুইটা অঙ্কতে কিন্তু নেট মুনাফা নিয়ে, মানে মোট মুনাফা পার্সেন্ট আকারে অনেক ঝামেলা হয়। আমি চাই যদি তোমরা ভালো পারো তাহলে তো ভালো, আর না হলে ঝামেলাগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবে। আমি পরবর্তী ক্লাসে কিন্তু শুধুমাত্র এই নেট মুনাফা নিয়ে ঝামেলা ভালো করে দেবো। আর হচ্ছে তোমাদের একটা আছে দায় মালিকানা অনুপাত, বহির্দায়, অন্তর্দায়, এগুলো নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসে হচ্ছে শুধু দায় নিয়ে কথা বলবো আর নেট মুনাফা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে থাকবো অবশ্যই নেক্সট ক্লাসে থাকার চেষ্টা করবা। আচ্ছা, কে জানি বহির্দায়ের কথা বলছিল, গোপাল দাস। আচ্ছা, তো তোমাদের একটা বহির্দায় জিনিসটা বুঝাই, একটু থাকো, ঠিক আছে, খেয়াল করো একটু সবাই। এখানে দেখো A = L + OE, ঠিক আছে, A = L + কি OE। এটা হচ্ছে আমাদের সম্পদ, এটা হচ্ছে আমাদের দায়, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আচ্ছা, খেয়াল করো, এই যে দেখো আমাদের সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন এই যে দেখো এমডি শাকিল আহমেদ বলতেছে বিক্রির উপর 25% মুনাফা হলে ব্যয়ের উপর 20%, ঠিক আছে। এটা হচ্ছে তুমি ট্রিক মুখস্থ করে রাখছো, তবে এটার আমি প্রমাণ সহ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, কলেজের চ্যাপ্টার নিয়ে ক্লাস হয় নাই, আজকে আপনার ক্লাসে করলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ নাদিয়া, নিশাদ, ক্লাসগুলো করবা তাহলে। কুমিল্লা বোর্ড তোমরা 2019 করে ফেলছো? কুমিল্লা বোর্ড 2019 তো মনে হয় করো নাই। আচ্ছা, তো কুমিল্লা বোর্ড যদি 2019 করে ফেলো তাহলে অন্য একটা বোর্ড দিতে হবে, আমি তো দেখি নাই। তাহলে তোমরা কুমিল্লা 2000 করো, যারা 19 করে ফেলছো তাহলে তোমরা কুমিল্লা 2016 করো, ঠিক আছে। যেহেতু 19 করে ফেলছো তাহলে কুমিল্লা 2016 করো। আচ্ছা, আমি একটু তোমাদের দায় সম্পর্কে কথা বলতেছি। দেখো এখানে তো একটা কথা মনে রাখবা, প্রথমত দায় হচ্ছে 2 প্রকার। প্রথমত কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অন্তর্দায়, একটা হচ্ছে কি অন্তর্দায়, একটা হচ্ছে অন্তর্দায়, একটা হচ্ছে কি বহির্দায়, ঠিক আছে। এই অন্তর্দায় হচ্ছে ব্যবসায়ীর নিকট মালিকের যে টাকাটা পায় সেটাকে বলা হয় অন্তর্দায়, আর বহির্দায় মানে হচ্ছে মালিক বাদে যদি তৃতীয় পক্ষ কোনো টাকা পায় সেটাকে বলা হয় বহির্দায়। ভালো করে খেয়াল করো, ব্যবসায়ীর নিকট মালিকে যে সত্ত্ব বা অধিকারটা খাটায়, বা মালিকে যে মনে করে আমি যে যত টাকাটা পাই সেটাকে বলা হয় অন্তর্দায়, আর
বহির্দায় হচ্ছে মালিক ছাড়া তৃতীয় পক্ষ কোনো যদি টাকা পায় সেটাকে বলা হয় বহির্দায়। এখন এই বহির্দায় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়। তাহলে একটা হচ্ছে চলতি দায়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এখন তোমাদের অনেক সময় সূত্রতে আছে যে বহির্দায়, তো বহির্দায় বলতে কিন্তু চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টি। বহির্দায় বলতে কি বলছি, চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় কি সমষ্টি, কারণ বহির্দায় চলতি দায় বহির্দায়, দীর্ঘমেয়াদী দায় বহির্দায়। শুধুমাত্র একমাত্র মালিককে যেটা পায় সেটা হচ্ছে অন্তর্দায়। কথা কি ভালো করে বুঝছো? অনেক সময় তোমাদের বহির্দায় নিয়ে কিন্তু ঝামেলা হয়। লাজুক ছিল, ওয়ালাইকুম আসসালাম। খেয়াল করো, তাহলে আমি কি বলছি, দায় হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে অন্তর্দায়, একটা হচ্ছে কি বহির্দায়। হ্যাঁ, অন্তর্দায় হচ্ছে যেটা মালিক যেটা ব্যবসার নিকট পাওনা থাকে, যেমন মূলধন, হ্যাঁ, সংরক্ষিত আয় বর্ণিত জের বা বিভিন্ন ধরনের যে তহবিল থাকে, এগুলো সব কিন্তু মালিকের দাবি থাকে, এটাকে বলা হয় অন্তর্দায়। আর বহির্দায় মানে কি, মালিক ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে টাকাগুলো পাওনা থাকে সেটাকে বলা হয় বহির্দায়। এখন এই দায়ের মধ্যে দুইটা প্রকার হতে পারে, একটা হচ্ছে চলতি দায়, মানে যেটা হচ্ছে চলমান থাকে, মানে যে কোনো সময় এর ব্যালেন্স অথবা পরিমাণ ওঠানামা করে, বাড়ে এবং কমে। আর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, যে 2 বছর 5 বছর 10 বছর ব্যাপী যেটার পরিমাণ কোনো ওঠানামা করে না, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো তোমাদের সূত্রতে যখন বহির্দায় আসে, যেমন দায় মালিকানা অনুপাতে কিন্তু যেমন সূত্র হচ্ছে উপরে বহির্দায়, নিচে হচ্ছে মালিকানা তহবিল। এই যে বহির্দায়টা, এই বহির্দায়িত্ব মানে হচ্ছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টি। কথা কি বুঝছো? তার মানে বোঝা গেল কি, এটাই হচ্ছে আমাদের দায়টা, মানে হচ্ছে বহির্দায়। এখন আমরা যদি এখানে সূত্র ইউজ করি তাহলে কিন্তু দেখো, দায় বের করতে হবে, আমরা কি করতে হবে, সম্পদ থেকে আমরা ওই বাদ দিলেও বের হয়ে যাব। কথা বুঝছো? সম্পদ থেকে কিন্তু আমরা ওই বাদ দিলেও কিন্তু বের হয়ে যাবে। তাহলে বহির্দায় সূত্র কী হতেছে, বহির্দায় সমান সমান মোট সম্পদ মাইনাস হচ্ছে মালিকানা সত্ত্ব। তাছাড়া তোমরা কিন্তু দেখে দেখে কাউন্ট করে বলতে পারবা যে বহির্দায় কী কী, যেমন যত ধরনের পাওনাদার আছে বা যত ধরনের ঋণপত্র যা কিছু আছে সবগুলো কিন্তু বহির্দায়। আচ্ছা, তাহলে কি বললাম, শাকিল বলতেছে যে চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় হলো মোট বহির্দায়। হ্যাঁ, শাকিল যেটা বলছে এটা রাইট। তাহলে সবাই কি এতটুকু বুঝতে পেরেছো? আজকের জন্য এতটুকু আলোচনা থাকলো। তাহলে এইচডব্লিউ হচ্ছে সিলেট বোর্ড 2019, আর কুমিল্লা বোর্ড হচ্ছে 19 আর হচ্ছে 16। যারা 19 করে ফেলছো তারা 16 করবা, আর যারা 19 করো নাই তারা 19 এবং 16 করো, মোট 3টা অঙ্ক করে আমার ফেসবুক গ্রুপে অবশ্যই জমা দিবা। এইচডব্লিউ ছাড়া কাউকে আমি কিন্তু মেসেঞ্জার গ্রুপে রাখবো না, কারো প্রশ্নে আনসার দিব না। তো যারা যারা আছে একটু সবাই ক্লিয়ার লিখে দাও, তাহলে আমি ক্লাসটা ইনশাল্লাহ আজকে এখানেই শেষ করে দিব তোমাদের। আর তোমরা কিছু কিছু অঙ্ক বের করে করে যদি তোমাদের সমস্যা হয়, যেগুলো বোর্ডে আর কি, বোর্ড রিলেটেড অঙ্কগুলো একটু দেখো, কারণ যেগুলো তোমার আসবে সেগুলো নিয়ে তুমি যদি বেশি মাথা ঘামাও, এইগুলো শেখার পরে যদি তুমি অতিরিক্ত ঘাটাঘাটি করো, সেটা হচ্ছে আমি মনে করি ভালো। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে থাকবো ভাইয়া। আচ্ছা, তো তোমাদের যদি ক্লাস সম্পূর্ণভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই, হ্যাঁ, তাইফা তো ক্লিয়ার, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই একটু বিদায় জানিয়ে দাও, আল্লাহ হাফেজ বলে দাও। তাহলে আমি চলে যাচ্ছি, সবাই একটু আল্লাহ হাফেজ বলে দাও। ধন্যবাদ এত সুন্দরভাবে বোঝানোর জন্য, থ্যাংক ইউ শাকিল ভাইয়া। তোমাকেও ধন্যবাদ। আসলে মাত্র তো শুরু করেছি লাইভ ক্লাস, সব কিছু হয়তো বা সুন্দর করে বুঝাইতে পারি না, 2-4 বছর যাক, অভিজ্ঞতা হোক, ঠিক আছে, তখন আশা করি আরও অনেকভাবে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আর আমিও তো তোমাদের স্টুডেন্ট বয়সেরই, বেশি বড় না। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ, তাইফা তোহা, ওকে। তো সবাই হোমওয়ার্কটা করে জমা দিয়ে দেবো। এমনি মানিক হোসাইন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, তাহলে সবাই কিন্তু হোমওয়ার্কটা করে জমা দিয়ে দিও। আমাদের ক্লাস কিন্তু আজকে হচ্ছে ছোটো ক্লাস হয়েছে 43 মিনিট, কারণ অঙ্কটা হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ গোপাল দাস, তোমার জন্য কিন্তু আমি বহির্দায়টা বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, তুমি কিন্তু প্রশ্ন করেছিলা। আর কাজী আরিয়ানা ক্লিয়ার, আল্লাহ হাফেজ। এমডি মানিক হোসেন, আল্লাহ হাফেজ। এমডি শাকিল হোসেন, আল্লাহ কিপ আপ। থ্যাংক ইউ শাকিল, সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম। নিশাদ ছায় আজকে ফার্স্ট ক্লাস করেছো? হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল